মহাখালী ফ্লাইওভারের রহস্য ঘেরা সুড়ঙ্গ পথ, অপরাধী আর ছিন্নমূলদের নিরাপদ আশ্রয়স্থল। বছরখানেক আগে বন্ধের কথা থাকলে উদ্যোগ নেই কর্তৃপক্ষের। কিছু কিছু আছে যে ছিনতাই করে এর মধ্যে ঢুকে পড়ে। মূলত এখানে ঢুকে ওনারা কোথায় চলে যায় আর দেখা যায় না। তৃতীয় দিনে চলছে জাকসুর ভোট গণনা, এখনো বাকি কেন্দ্রীয় সংসদের 4টি হল। সন্ধ্যায় ফল ঘোষণা, জানালেন প্রধান নির্বাচন কমিশনার। আমরা আশা করছি আজকে ভোট গণনা শেষ করে প্রস্তুতি নিয়ে সন্ধ্যা 7টার মধ্যে ফলাফল ঘোষণা করতে পারব। ময়মনসিংহের ভালুকায় 2 বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল 2 জনের, গুরুতর আহত 10 জনকে পাঠানো হয়েছে হাসপাতালে। তারল্য সংকটের অজুহাতে দুর্বল ব্যাংকগুলোতে আটকা বিপুল রেমিটেন্স, অনৈতিক বলছেন বিশ্লেষকরা। অভিযোগ পেলে ব্যবস্থা জানালো বাংলাদেশ ব্যাংক। বৈদেশিক মুদ্রা তাদের অ্যাকাউন্টে আসছে, তারা তো এটা সারেন্ডার করে টাকার জোগাড় কেন্দ্রীয় ব্যাংক থেকেই পাবে। অতএব এইটা কোনো অজুহাতই হতে পারে না, এটা একটা অপরাধের কাছাকাছি পর্যায়ে পড়ে। এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। আবুধাবিতে খেলা প্রথম ম্যাচের অভিজ্ঞতা কাজে লাগাতে চান তানজিম সাকিব। যমুনা টেলিভিশনে শিশুদের আনন্দমুখর পদচারণা, পারিবারিক পরিবেশে দুরন্তপনা আর উচ্ছলতায় কাটে সময়। শিরোনামগুলো দেখছিলেন। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সাথে আছি মাসুম রাব্বি। ফের আলোচনায় মহাখালী ফ্লাইওভারের সেই সুড়ঙ্গ পথ। বছরখানেক আগে এটি বন্ধ করার কথা থাকলেও ব্যবস্থা নেই কর্তৃপক্ষ। অথচ জায়গাটি ছিন্নমূল আর ভবঘুরে অপরাধীদের আশ্রয়স্থল হয়ে উঠেছে। কি আছে 24 ফুট লম্বা ও 3 ফুট চওড়া ওই সুড়ঙ্গ পথে? এসআর আলীর ছবিতে জানাচ্ছেন আলামিন হক অহন। মহাখালী ফ্লাইওভার 1 কিলোমিটারের বেশি এই উড়াল সড়কের মাঝামাঝি একটি সুড়ঙ্গ পথ, যেখানে মাঝে মধ্যেই ছিন্নমূল ও ভবঘুরেদের ঢুকতে দেখা যায়। ফ্লাইওভারের চওড়া কংক্রিটের খুঁটিতে 2 পাশ থেকে যুক্ত হয়েছে 2টি স্প্যান। সড়ক পৃষ্ঠে বিভাজক অংশে স্প্যানের লোহার পাতগুলো পরস্পরের সাথে পুরোপুরি মেশানো নেই। এতে তৈরি হয়েছে 12 ইঞ্চি বাই 18 ইঞ্চির একটি সুড়ঙ্গ পথ। এইটুকু গর্ত গলিয়ে ভেতরে ঢোকা আনারি মানুষের কাজ নয়, তবে কৌতূহলী এই পথচারীর ইচ্ছে ভেতরে প্রবেশের। খুব বেশি কঠিন কিছু না, যে কেউ একটু চেষ্টা করলে এর ভেতরে ঢুকতে পারবেন। আমরাও দেখতে চাই কি আছে ভেতরে। 2 স্প্যানের সংযোগস্থলেই তৈরি হয়েছে একটি ফাঁপা অংশ, যার দৈর্ঘ্য প্রায় 27 ফুট, তবে সুড়ঙ্গের পৃষ্ঠতল 24 ফুট। 4 লেনের উড়াল সড়কের পেটের ভেতর যেন আস্ত এক লম্বা কক্ষ। কি নেই এখানে? অধিকাংশই মাদক গ্রহণের সরঞ্জাম। দেখা মেলে নারীদের ছিনতাই হওয়া ব্যাগসহ নানান কিছু। আছে উৎকট গন্ধ। আমি বাইকের কাছে চলে গেছি, কতটুকু দৌড় দিয়ে এর মধ্যে দেখি যেখানে যে গর্তটা, এই গর্তের মধ্যে ধাপ করে পড়ছে। 10 সেপ্টেম্বর এক নারীর মোবাইল ছিনিয়ে নিয়ে এক ছিনতাইকারী এর ভেতরে ঢুকে যান। পরে পুলিশ এসে ভেতর থেকে উদ্ধার করে বালিশ, তোশক সহ অনেক কিছুই, যেখানে আবাস গড়েছে ছিন্নমূল ও ভবঘুরেরা। দেখি ওই মহিলা নামে, ছেঁড়ারা নামে, কেউ ডেন্ডি নিয়ে যায়, কেউ আবার কিছু কিছু আছে যে ছিনতাই করে এর মধ্যে ঢুকে পড়ে। এখানে আমি মূলত প্রতিদিন যাওয়া আসা করি। সেদিন আমার চোখে পড়ছে যে একটা মহিলা আর একটা পুরুষ নিচে নামতেছে। পরে আমি এসে দেখি যে এখানে আমি সাইকেল নিয়ে যাওয়ার পথে দেখছিলাম। পরে ওখানে সাইকেল থেকে রেখে এসে দেখি যে ওনারা দুজন নাই। মূলত এখানে ঢুকে ওনারা কোথায় চলে যায় আর দেখা যায় না।
জনশুমারি ও গৃহগণনার সবশেষ তথ্য বলছে দেশে 22,119 জন ছিন্নমূল রয়েছে। কিছু বেসরকারি সংস্থা বলছে ঢাকা শহরেই 1,25,00,000 ছিন্নমূল মানুষের বসবাস। দেশে দিন দিন বাড়ছে ছিন্নমূল এবং ভবঘুরে মানুষের সংখ্যা। এসব মানুষ কে কোথায় বসবাস করছেন তার নির্দিষ্ট পরিসংখ্যান নেই কোনো হিসাব। জীবনের মূল স্রোতে তাদের যদি আনা যায় তাহলেই কমবে অপরাধ। আল আমিনা কহন, যমুনা নিউজ, ঢাকা। তৃতীয় দিনের মতো চলছে জাকসু নির্বাচনের ভোট গণনা। এখন পর্যন্ত 21টি হলের মধ্যে 17টিতে ভোট গণনা শেষ হয়েছে, বাকি রয়েছে এখনো 4টি। চলছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল, মৌলানা ভাসানী হল, জাতীয় কবি নজরুল হল ও তাজউদ্দিন আহমদ হলের ভোট গণনা। প্রধান নির্বাচন কমিশনার মনিরুজ্জামান জানিয়েছেন, ভোট গণনা দুপুরে শেষ হলেও ফলাফল প্রকাশ করতে সন্ধ্যা 7টা বাজতে পারে। এদিকে দুপুর নাগাদ ফল গণনা শেষ করার আশা প্রকাশ করেছেন জাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব ও প্রক্টর অধ্যাপক ডক্টর AKM রাশিদুল আলম। বলেন, কেন্দ্রীয় সংসদের 17টি হলের ফলাফল তাদের হাতে এসে পৌঁছেছে। জানান, 33 বছর পর জাকসু নির্বাচন হওয়ায় প্রথমবারের মতো অভিজ্ঞতা তাদের। নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয় তা নিশ্চিত করতেই ভোট গণনায় বেশি সময় লাগছে বলে দাবি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। এদিকে ক্যাম্পাস জুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা। বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে আছে বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। কাজের অভিজ্ঞতাও আমাদের কম। শিক্ষার্থীদেরকে নিয়ে কাজ করার ভোটের মতো একটা গুরুত্বপূর্ণ বিষয়, গণতান্ত্রিক অধিকার, সেখানে যদি কোনো ভ্রান্তি, যাতে কোনো প্রকার ভ্রান্তি না হয়, সেজন্য আমরা সর্বোচ্চভাবে চেষ্টা করে যাচ্ছি। আমরা যেটা ধারণা করছি, বেলা 2টার মধ্যে ভোট গণনা থেকে যে প্রাপ্ত যে ফলাফল আছে সেই ফলাফলটুকু আমরা প্রকাশ করতে পারবো ইনশাআল্লাহ। আমরা আশা করছি আজকে ভোট গণনা শেষ করে প্রস্তুতি নিয়ে সন্ধ্যা 7টার মধ্যে ফলাফল ঘোষণা করতে পারবো। আমরা হাতে যেহেতু কাউন্ট করছি, সেই জন্য আমাদের সময় বেশি লাগছে। জাকসু নির্বাচনের ভোট গণনার সবশেষ তথ্য জানবো সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই সিনেট ভবন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রেদওয়ান আহমেদ। রেদওয়ান, 4টি হলের ভোট গণনা তো এখনো চলছে, সার্বিক চিত্র জানাবেন। রাব্বি, শেষ পর্যন্ত 17টি হলের ভোট গণনা শেষ হয়েছে এমন তথ্যই ছিল। এরপরে 2টি হলের ভোট গণনা একই সাথে শুরু হয়। সেই 2টি হলের ভোট গণনাও প্রায় শেষের দিকে চলে এসেছে এমন তথ্যই আমাদের কিছুক্ষণ আগে জানানো হয়েছে। তারপরেই আমরা জানতে পারি যে তাজউদ্দিন হলের, যদি একটু দেখাই, যে তাজউদ্দিন হলের যে ব্যালট বাক্সগুলো, ব্যালট ভর্তি বাক্সগুলো কিছুক্ষণ আগেই কিন্তু সেই যে ভোট গণনার যেখানে গণনা করা হচ্ছে সেখানে নিয়ে আসা হয়েছে। এবং এই তাজউদ্দিন হল, যদি আসলে তাজউদ্দিন হলের ভোটগুলো যদি গণনা শেষ হয়, সেক্ষেত্রে আসলে সবগুলো হলের ভোট গণনাই শেষ হয়ে যাবে বলা যায়। তা এই শেষ হলটির ভোট গণনা যদি তারা আসলে ঘণ্টাখানিকের মধ্যে শেষ করতে পারেন, তাহলে খুব স্বভাবতই তারা যেই সময়টুকু বলছিলেন যে 2:30টার মধ্যে আসলে নির্বাচনের যে ভোট গণনার প্রক্রিয়া সেটি শেষ করতে পারবেন, তেমনটাই কিন্তু আশা করা যায়। এর আগে নির্বাচন কমিশনার বলেছেন যে ভোট গণনা যদিও 2:30টার মধ্যে শেষ হলে সবগুলো একত্রে করে সেগুলো এক চূড়ান্ত ফলাফল দিতে সন্ধ্যা 7টা বাজবে। তবে সেই সময়টি নিয়েও আসলে শিক্ষার্থী সহ যারা নির্বাচন কমিশনের সাথে সংশ্লিষ্ট, সেই সময়টি নিয়েও তাদের সংশয় আছে যে সেই সময়ের মধ্যে তারা আসলে চূড়ান্ত ফলাফল প্রস্তুত করতে পারবেন কিনা। কেননা এখনও যেহেতু সবগুলো হলের ফলাফল একত্রে করা বাকি, এবং সেই সাথে মাঝে মধ্যাহ্নভোজের জন্য বিরতিও তারা দিবেন। সব কিছু মিলিয়ে আসলে এই সময়টুকু পর্যাপ্ত কিনা সেটি নিয়ে যেমন সংশয় রয়েছে, সেই সাথে তারা আসলে শিক্ষার্থী সহ এখানে যারা নির্বাচন কমিশনের দায়িত্ব রয়েছেন তারাও কিন্তু উদ্গ্রীব যে কখন নাগাদ এই ফলাফল দিলে আসলে এই নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করা যায়। এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে এই নির্বাচনী ফলাফল দেরি হওয়ার একটি মূল কারণ হচ্ছে যেহেতু 33 বছর পর তারা এই নির্বাচন এত বড় মাপের নির্বাচন আয়োজন করেছেন, যার কারণে আসলে দেরি হচ্ছে। কিন্তু এই অপেক্ষার প্রহর যে আসলে কখন নাগাদ শেষ হবে সেটি কিন্তু আসলে নিশ্চিতভাবে বলা খুবই মুশকিল। রাব্বি, রেদওয়ান, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা সিনেট ভবনের ভেতরের খবর জানছিলাম। সিনেট ভবনের বাইরে আছেন আমাদের আরেক সহকর্মী তাজনুর ইসলাম, যাচ্ছি তার কাছে। তাজনুর, ফলাফলের অপেক্ষায় থাকা প্রার্থীদের সাথে আপনার কথা বলার সুযোগ হয়েছে কিনা? ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন? রাবি, প্রথমত হচ্ছে যে গত 3-4 ঘন্টায় আসলে বাইরের পরিস্থিতি
কিছুই আসলে বদলায়নি। আমরা যা ঘন্টায় ঘন্টায় দেখাচ্ছি বলছি, আমাদের আসলে সেই একই গল্পে একই কথায় থাকতে হচ্ছে আসলে পরিস্থিতির কারণে। কেননা যেহেতু ভোট গণনা সেই অর্থে খুব একটা অগ্রগতি নেই এই অর্থে যে আসলে এত লম্বা সময় ধরে আসলে গণনা চলছে, যে এই বিষয়ে আসলে আগ্রহ ধরে রাখা, সেটা প্রার্থীদের ক্ষেত্রেও যেমন ভোটার বিশেষ করে শিক্ষার্থী যারা ভোট দিয়েছেন তাদের ক্ষেত্রেও কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে আমার দেখা হয়েছে এরই মধ্যে। তারা এখান দিয়ে আসলে হাঁটা চলা করতে কিংবা একটু খোঁজখবর নিতে যাওয়ার পথে একটু জিজ্ঞেস করছিলেন যে সবশেষ কী অবস্থা। তারাও আসলে একরকমের অধৈর্য হয়ে পড়েছেন যে এত লম্বা সময় ধরে গণনা, তারপরে কখন নাগাদ সেই ফল ঘোষণা, সেটি আসলে মানে বিলম্ব এত বেশি হয়ে গিয়েছে যে সেই বিষয়ে আগ্রহ ধরে রাখা এখন যে কারোর জন্যই কঠিন হচ্ছে। তবে একজন প্রার্থীর সঙ্গে কিছুক্ষণ আগে কথা বলছিলাম, তিনি ভেতরে গেলেন খোঁজখবর নিতে যে কত দূর বা কতখানি এগুলো। তিনি যেমনটি বলছিলেন এই যে বিলম্ব যেটি হচ্ছে সেটির কারণে সেটির বিষয়ে বেশ রকমের এক ধরনের প্রতিবাদ জানালেন কিংবা এক ধরনের উষ্মা প্রকাশ করলেন যে এত লম্বা সময় ধরে গণনা করা, তারপরে সেই ফল ঘোষণা করা। একই সঙ্গে এটিও অনেকেই সন্দেহ তুলছেন যে আসলে কি চলছে ভেতরে, সেটি নিয়ে ব্যাপক রকমের কৌতূহল রয়েছে যে এত লম্বা সময় কেন লাগছে। হাতে গণনা, সেখানে আসলে জনবল বৃদ্ধি করা যেত কিনা যাতে দ্রুত সময়ের মধ্যে শেষ করে, যেটি কিনা গতকাল বিকেলেও প্রধান নির্বাচন কমিশনার বলেছিলেন যে জনবল বৃদ্ধি করে সন্ধ্যার মধ্যে কিংবা রাতের মধ্যেই ফলাফল ঘোষণা করে দেওয়ার যে ব্যাপারটি। তবে আজকে যে ঘোষণাটি এসছে সেটি হচ্ছে যে দুপুরের মধ্যে, অর্থাৎ প্রক্টর যেটি বলেছিলেন যে 2টার মধ্যে তারা গণনা শেষ করবেন। যদি তাই হয় তাহলে আরও 1 ঘন্টা সময় রয়েছে। আমরা হয়তো সেই 1 ঘন্টা পরে গিয়ে নতুন করে আবার খবর জানার চেষ্টা করব যে পরিস্থিতি কতখানি এগুলো কিংবা ফলাফল আসলে কটা নাগাদ বা কতক্ষণ নাগাদ প্রশাসন ঘোষণা করতে পারবে। রাব্বি। তাজনুর, আপনাকে ধন্যবাদ। এদিকে রাকসু নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ। এখন পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করেছেন নারী বিষয়ক সম্পাদক পদে দাঁড়ানো এক প্রার্থী। কাল প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। এরপরই আনুষ্ঠানিকভাবে প্রচারণায় নামবেন প্রার্থীরা। এর আগে বাতিল হওয়া 7 প্রার্থীর 5 জন আপিলের মাধ্যমে বৈধতা ফিরে পেয়েছেন। প্রয়োজনীয় কাগজপত্রে গরমিল থাকায় জিএস পদে আশিকুর রহমান ও সিনেট ছাত্র প্রতিনিধি পদে মারুফ হাসান জেমসের প্রার্থিতা চূড়ান্তভাবে বাতিল করেছে কমিশন। প্রার্থিতা নিয়ে আপত্তি গ্রহণ ও নিষ্পত্তির কাজও সম্পন্ন করেছে রাকসু কর্তৃপক্ষ। রাকসুতে ভিপি পদে 20, জিএস 14 জন ও এজিএস পদে 16 জন প্রার্থী হয়েছেন। এ বিষয়ে আরও খবরাখবর জানব। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ। তারেক, শেষ দিনে কোনো প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার আরও করেছেন কিনা, ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? রাব্বি, আরও কয়েকজন এসেছে, তারা একাধিক পদে মনোনয়ন তুলেছিলেন। তারা কিন্তু যে কোনো একটি পদ থেকে নির্বাচন করবেন, সেজন্য তারা রাকসুর যে কোষাধ্যক্ষের কার্যালয়ের যারা দায়িত্বরত রয়েছে তাদের সাথে কথা বলেছেন এবং এখন পর্যন্ত ওই একজন প্রার্থী আসলে মনোনয়নপত্র সেটি প্রত্যাহার করে নিয়েছেন, নারী প্রার্থী। এবং আমি যতটুকু দেখছি যে আজকে শেষ দিন, মনোনয়ন প্রত্যাহারের কিন্তু শেষ দিন এবং নির্বাচন কমিশনের কার্যালয়ে এই যিনি রয়েছেন নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম, তিনি যেমনটি বলেছেন যারা মনোনয়ন প্রত্যাহার করতে চান তাদের সশরীরে এসে মনোনয়ন প্রত্যাহার করতে হবে এবং বিকেল 5টা পর্যন্ত কিন্তু এই কার্যক্রম চলবে। এবং এখন পর্যন্ত রাকসু, সিনেট এবং ছাত্র প্রতিনিধিদের 2 পদে 320 জন যে মনোনয়নপত্র, তাদের মনোনয়নপত্রটি কিন্তু বহাল রয়েছে এবং 25 তারিখ নির্বাচনের জন্য এরই মধ্যে ব্যালট বক্সের যে নমুনা সেটিও তৈরি করা হয়েছে। সকালে সেই নমুনা নির্বাচন কমিশনে কিন্তু নিয়ে আসা হয় এবং নির্বাচন কমিশনার জানিয়েছেন এ ধরনের মোট 102টি ব্যালট বক্স তৈরি করা হবে এবং এই নির্বাচনে ভোট নেওয়া হবে শিটে এবং গণনা করা হবে মেশিনের মাধ্যমে। আমি যতটুকু এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সর্বমোট 28,308 জন ভোটার রয়েছে এবং হল সংসদে যারা ক্যান্ডিডেট রয়েছে মোট 603 জন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এখন পর্যন্ত রাকসুতে ভিপি পদে 20 জন, জিএস পদে 14 জন এবং এজিএস পদে 16 জন প্রার্থী রয়েছে। আগামীকালকে ব্যালট নম্বর সেটি দেওয়া হবে প্রার্থীদের এবং কালকে থেকে আসলে প্রচারণার যে মূল আনুষ্ঠানিকতা সেটি উৎসব মুখর পরিবেশে হবে বলেই আমি এখন পর্যন্ত তেমন পরিস্থিতি দেখতে পাচ্ছি। রাব্বি। তারেক, আপনাকে ধন্যবাদ। ময়মনসিংহের ভালুকায় 2 বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন 2 জন, আহত হয়েছেন 10 জন। সকালে উপজেলার ভরাডোবা এলাকায় এই দুর্ঘটনা হয়। পুলিশ জানায় দুর্ঘটনার স্থল তাসরিফ কটন মিলের সামনে ঢাকা ময়মনসিংহে মহাসড়কের
সংস্কারের কাজ চলছিল, তাই এক লেনেই যান চলাচল করছিল। 8টার দিকে ঢাকাগামী শ্যামলী বাংলা ও আয়ান পরিবহন নামের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান 2 জন। তাদের পরিচয় জানা যায়নি। আহত 10 জনকে উদ্ধার করে নেওয়া হয় হাসপাতালে। দুর্ঘটনা কবলিত বাস দুটিকে জব্দ করে থানায় নিয়েছে পুলিশ। চলতি বছরের বর্ষা মৌসুমে পদ্মার তীরবর্তী অঞ্চলে আবারও ছড়িয়েছে ব্রাসেলস ভাইপার আতঙ্ক। এই সাপের কামড়ে রাজশাহী মেডিকেলে এবার গত কয়েক বছরের তুলনায় সবচেয়ে বেশি রোগী এসেছে। আহতদের বেশিরভাগ কৃষক ধান খেতে কাজ করার সময় দংশনের শিকার হয়েছে। দুদিন আগে চাঁপাইনবাবগঞ্জের নাচল উপজেলা থেকে জমিতে কাজ করার সময় রাসেল ভাইপার সাপের কামড়ে আক্রান্ত হয়ে হাসপাতালে আসেন কৃষক মিঠুন রায়। রাসেল বাইপাস জমিতে সাহার দিয়েছিলাম ধান খেতে, তারপরেই কামড় দেয়। বাড়ি আসি, বাড়ি থেকে তখন আবার রাজশাহী আসি। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের 14 নম্বর ওয়ার্ডে বৃহস্পতিবার দুপুরে সাপের কামড়ে চিকিৎসা নিতে আসা রোগীর সংখ্যা ছিল মোট 8 জন। তাদের সঙ্গে কথা বলে জানা গেছে আহতদের বেশিরভাগই মাঠে ধান খেতে কাজ করার সময় দংশনের শিকার হয়েছেন। যারা সচেতন তারা হাসপাতালে যাচ্ছেন, আর যারা এখনো অসচেতন তারা গ্রামের ওঝার কাছে গিয়ে হাসপাতাল পর্যন্ত পৌঁছাতেই পারছেন না। জঙ্গলে আমার বাঁ পাটা যেমন পড়ে লাগে কিছু একটু নুচে নিল, বাসায় এসে দেখি একটু রক্ত বার হয়েছে আর প্রচুর ব্যথা করছে। বাড়িতে ধরে এসে বলছে আম্মু আমাকে সাপে কামড় মেরেছে, পাড়াতে সাপরে আছে, ওর কাছে গেছিল তো ওরা বলছে আমি পারি না, তুমি মেডিকেলে নিয়ে চলে যাও। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে চলতি বছর বর্ষা মৌসুমে এই হাসপাতালে সাপে কাটা রোগী সেবা নিয়েছেন মোট 359 জন। এর মধ্যে 13 জন আসেন রাসেল ভাইপারের কামড়ে। এই মৌসুমে হাসপাতালে মারা গেছেন মোট 3 জন সাপে কাটা রোগী। যত দ্রুত নিকটস্থ হাসপাতালে যেতে পারবেন তত দ্রুত কিন্তু আপনার চিকিৎসা সেবাটা শুরু করতে আমরা পারবো। কেননা অ্যান্টিভেনম সাপে কাটা রোগীর জন্য একমাত্র চিকিৎসা। আমি যদি অ্যান্টিভেনম প্রয়োগ করতে না পারি সময়ের মধ্যে, সেই রোগীকে কিন্তু বাঁচানো বা সুস্থ করা অনেকাংশে জটিল হয়ে পড়ে। সাপের দংশনের পর সঠিক সময়ে হাসপাতালে না আসা ও জেলা উপজেলা পর্যায়ের হাসপাতালে অ্যান্টিভেনাম না থাকায় সাপে কাটা রোগীর বিপদ বাড়ছে বলে জানান চিকিৎসকরা। তারা বলছেন রাসেল ভাইপারের কামড়ে রোগীর শারীরিক কিছু পরিবর্তনও লক্ষ্য করা যাচ্ছে, যে ক্ষেত্রে আইসিইউ সেবা দিতে হচ্ছে। আমাকে যে সাপে কামড় দিক না কেন, সেটা বিষধর হোক বা বিষবিহীন হোক, আমাকে সেটা নিয়ে আসলে মাতামাতি না করাই ভালো। আমাদের সবার আগে যেটি করতে হবে, নিকটস্থ হাসপাতালে যেতে হবে। সাপে কাটার পরে ওঝা, কবিরাজ, ঝাড়ফুঁক এগুলোর কোনো গুরুত্ব নেই। পদ্মা তীরবর্তী এলাকায় রাসেল ভাইপারের উপদ্রব বেশি হওয়ায় সাপে কাটা রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে আগামী 15 দিনের মধ্যেই রামেক হাসপাতালে একটি বিশেষায়িত ইউনিট চালু করার কথা রয়েছে। তারেক মাহমুদ, যমুনা নিউজ, রাজশাহী। গ্রাহকের জমানো টাকার পাশাপাশি প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের অর্থ আটকে গেছে দুর্বল ব্যাংকগুলোতে। ব্যাংকাররা বলছেন তারল্য সংকটের কারণে গ্রাহকের চাহিদা পূরণ করতে পারছেন না তারা। বিশ্লেষকরা বলছেন রেমিটেন্সের অর্থ আটকে রাখা অনৈতিক, যদিও বাংলাদেশ ব্যাংক বলছে রেমিটেন্সের অর্থ আটকে রাখার সুযোগ নেই, অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন তারা। লুটপাটে নাজুক অবস্থায় বেশ কয়েকটি ব্যাংক। আর্থিক সংকটে আমানতের টাকাও ফেরত দিতে পারছে না। তারল্য সহায়তা নিয়েও ঘুরে দাঁড়াতে পারেনি এসব ব্যাংক। জমানো টাকা উঠাতে গ্রাহককে ঘুরতে হচ্ছে এক শাখা থেকে অন্য শাখায়, তারপরও মিলছে না কাঙ্ক্ষিত টাকা। যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে আমি ধরেন টাকা পাচ্ছি না, তো আমার বাধ্য হয়ে ধরেন আরেকটা ব্রাঞ্চে যেতে হচ্ছে, সেখানেও পাচ্ছি না, তো যার জন্য আমাকে এই দিলকুশা ব্রাঞ্চে আসতে হচ্ছে। আমি ইউআইটিসি ইউনিভার্সিটিতে পড়ি, এখন আমার সেমিস্টার ফি দেওয়া লাগবে, এই জন্য আমার টাকা উঠানো লাগবে, তো তারা আর কি টাকা দিতে পারতেছে না। 20,000 50,000 আমার টাকা লাগবে, সেখান থেকে আমি টাকা পাচ্ছি 3,000 বা 5,000, এর বেশি নয় এটা, এবং সপ্তাহে একদিন। নগদ টাকার পাশাপাশি প্রবাসীদের রেমিটেন্সও দিতে পারছে না দুর্বল ব্যাংকগুলো। এমন 4টি ব্যাংকে প্রায় 550 কোটি টাকা আটকে আছে প্রবাসীদের। রেমিটেন্স না দেওয়ার তালিকায় সবার উপরে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। ব্যবস্থাপনা পরিচালক বলেন তারল্য সংকটের কারণে গ্রাহক চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। রেমিটেন্সে আমাদের এখানে যেগুলো ডলারের মাধ্যমে আসে সেগুলো কিন্তু আমরা পেমেন্ট দিই, কিন্তু যেগুলো অন্য ব্যাংকে আসে, অন্য ব্যাংকের ডলারের আকারে সেখানে টাকা হিসেবে ঢোকে,
হ্যাঁ, সেইগুলো অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে দীর্ঘদিন ধরে তাদের ডিপোজিটের টাকা তাদের অ্যাকাউন্টে জমা হয়েছে, এখন একসঙ্গে উঠানোর চেষ্টা করছে, তো একসঙ্গে তো পেমেন্ট দেওয়াটা ডিফিকাল্ট হচ্ছে। তো এখন ওভারঅল যেহেতু ক্রাইসিস, সেহেতু অনেক ক্ষেত্রে হয়তো রেমিটেন্সের টাকা ওই দিনে দিতে পারছে না বা বিলম্ব হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, রেমিটেন্স আসে বিদেশি মুদ্রায়, এটি টাকায় রূপান্তর করে গ্রাহককে দিয়ে থাকে ব্যাংক। তাই রেমিটেন্সের টাকা না দেওয়ার ক্ষেত্রে তারল্য সংকট কোনো অজুহাত হতে পারে না। প্রবাসীদের কষ্টের টাকা ব্যাংকগুলো অনৈতিকভাবে অন্য কাজে ব্যবহার করছে বলেও মনে করেন তারা। ইটস এ ভেরি আনএথিক্যাল থিং, কারণ রেমিটেন্স আসতেছে, রেমিটেন্স পাঠাচ্ছে, এই টাকা ওর পরিবারকে দিবে, এই টাকা কি ব্যাংকে এখন অন্য কাজে দিয়ে দিতেছে? আমার অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছে আমার আত্মীয়, তাই না, রেমিটার, তাই না, এই টাকাটা ব্যাংক তুলে আরেকজনকে দিচ্ছে, তা আমার টাকা আরেকজনকে দেবো, আমার টাকা আমাকে দিবেন, এটা কেমন কথা? বাংলাদেশ ব্যাংক বলছে, তারল্য সংকটের সাথে রেমিটেন্সের টাকা না দেওয়ার কোনো সম্পর্ক নেই। এ বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথাও জানায় কেন্দ্রীয় ব্যাংক। কোনো ব্যাংক বলতে পারবে না যে আমার লিকুইডিটি ক্রাইসিস আছে, লিকুইডিটি ক্রাইসিস থাকতেই পারে, কিন্তু তারা যেহেতু বৈদেশিক মুদ্রা তাদের অ্যাকাউন্টে আসছে, তারা তো এটা সারেন্ডার করে টাকার জোগাড় কেন্দ্রীয় ব্যাংক থেকেই পাবে। অতএব এইটা কোনো অজুহাতই হতে পারে না, এটা একটা অপরাধের কাছাকাছি পর্যায়ে পড়ে। কেন এই কাজটা করছে না, এবং এই অভিযোগটা যদি আমাদের কাছে আসে, অবশ্যই এটা কঠোরভাবে এটা মনিটর করবে। দুর্বল ব্যাংকগুলো একীভূতকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এটি কার্যকর হলে গ্রাহকের পাওনা পরিশোধ সহজ হবে বলেও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, কর্মক্ষেত্রে চোখের সামনেই যদি সন্তান বেড়ে ওঠে, তাহলে বিষয়টি কেমন হতো? ঘরের মতো নিরাপদ আর আপনজনের সন্ধান যদি মায়ের কর্মক্ষেত্রেই পায় শিশুরা, তবে শৈশবটা নিঃসন্দেহে হয়ে ওঠে দারুণ। 12টি বছর ধরে তেমনই এক পরিবেশ রয়েছে যমুনা টেলিভিশনে, যেখানে পরিবারের মতো পরম যত্নে বেড়ে ওঠার সুযোগ পাচ্ছে শিশুরা। এই পথ চলার বাকি গল্পটা জানাচ্ছেন ফারহানা ন্যান্সি। না, ওরা এখনই শুরু করেনি কর্মব্যস্ত জীবন। এটা ওদের কোনো চেনা ক্লাসরুম, প্লেগ্রাউন্ড কিংবা নিজের আপন ঘরও না, তবু যেন সবচেয়ে আপন, কেননা এই কর্মক্ষেত্র ওদের মায়েদের। আর মায়ের পুরো কর্মঘণ্টাতেই আনন্দমুখর বিচরণ এই শিশুদের। মায়ের কর্মস্থলের সর্বত্র দাপিয়ে বেড়াচ্ছে এই খুদে মাস্টাররা। কখনো মামাদের কোলে চড়ে ঘুরে বেড়ানো, কখনো খালাদের সাথে নানান আবদার। আর মায়েরা দুশ্চিন্তামুক্ত, পরম স্বস্তিতে নিজ নিজ কাজ করছেন। ছোট্ট এই সোনামণিদের জন্য নির্দিষ্ট একটি কক্ষ থাকলেও পুরো অফিসে যেন তাদের খেলার মাঠ। শিশুদের নিরাপদ, দুরন্ত আর উচ্ছল চলাচলের এই দৃশ্য চোখে পড়বে যমুনা টেলিভিশনে। যমুনার পথ চলার শুরু থেকে নিয়মিত মায়েদের কাছাকাছি থেকে নিজেদের শৈশবকে উদযাপন করে চলেছে এই শিশুরা। মা যখন নিউজ পড়ছেন অথবা নিউজ এডিট করছেন কিংবা অন্য কোনো বিভাগে কাজ করছেন, তারা তখন মায়ের অন্য সহকর্মীদের সাথে হেসে খেলে পরম যত্নে বেড়ে উঠছে। ওর জন্মের 4 মাসের পর থেকেই ও কিন্তু আসলে যমুনা টেলিভিশনের সবার মাঝে বড় হচ্ছে, এবং সবাই খুব ফ্রেন্ডলি, বন্ধুত্বপূর্ণভাবেই হচ্ছে যে বাচ্চাদের সাথে খেলাধুলা করে। আমার কাজের জায়গা কিন্তু ওর জন্য খুব কমফোর্টের জায়গা। এই পরিবেশটা ও এখানে পায়। ওর অফিসে ওর আন্টিরা, ওর মামারা ওকে এমনভাবে আদর করে ভালোবেসে রাখে যে ও অফিসটাকে ওর বাড়ির মতো খুব একটা নিরাপদ জায়গা। কর্মস্থলে মায়েরা যখন সন্তানের কাছাকাছি থাকতে পারেন, সেটা হয় অসীম প্রশান্তির, যা প্রত্যেকটি কর্মজীবী নারীরই চাওয়া। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে কর্মস্থলে এমন শিশু বান্ধব পরিবেশের চাহিদা বিলাসিতা বইকি। আমার বাচ্চাকে আমি 4 মাস বয়স থেকে অফিসে নিয়ে আসি, এবং সত্যি কথা বলতে পুরো মানসিকভাবে একেবারে স্বস্তি বোধ করি। একটু দেখি যে আমার বাচ্চাটা খাচ্ছে বা হাসছে, সেটা দেখে কিন্তু আমার নিউজের কনসেন্ট্রেশনটা আরও বেড়ে যায়। না, আমার বাচ্চাটা ঠিক আছে। আমি জানি না এরকম পরিবেশ অন্য কোথাও আছে কিনা, আমি এখানে আছি। আমার কাছে আসলে মনে হয় এটা আমাদের অনেক বড় একটা সৌভাগ্য। আমরা যারা বাচ্চা নিয়ে অফিস করছি, যমুনা বলি যে যমুনা আমাদের একটা পরিবার, আসলেই তাই। যমুনা টেলিভিশন কর্তৃপক্ষ মনে করে, নারী যখন স্বস্তির সাথে নিশ্চিন্তে কাজ করতে পারবে, তখনই সঠিকভাবে কাজের স্পৃহা বাড়বে। তাই যমুনা টেলিভিশন শিশু বান্ধব অনুকূল পরিবেশ নিশ্চিতের চেষ্টা করে। তো নারী কর্মীদের ক্ষেত্রে যাদের বিশেষ করে সন্তান আছে, তাদের জন্য অনেকদিন ধরেই ভাবা হচ্ছিল কিভাবে একটা ব্যবস্থা করা যায় যাতে করে তারা তাদের সন্তানদের এবং অন্য যারা সদস্য আছে তাদের মধ্যে একটা তৈরি করতে পারে। তো
ইনশাল্লাহ সেটা আমরা অনেকটুকুই করতে পেরেছি। আমরা চেষ্টা করছি আসলে বলতে হবে, যাতে আমাদের সব সহকর্মীরা তাদের যে মেধা, তাদের যে শ্রম, সেটা সার্থক করতে অন্য ক্ষেত্রে বাধার সৃষ্টি না হয়। আজকের শিশু আগামীর ভবিষ্যৎ, তাই শিশুর শৈশব যদি প্রাণবন্ত আর আনন্দময় হয় তবেই আলোকিত হবে বাংলাদেশ। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা। কক্সবাজার জেলা স্টেডিয়ামে সংঘর্ষ ভাঙচুরের ঘটনায় এখনো কোনো মামলা হয়নি, আটকও হয়নি কেউ। এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে স্টেডিয়াম এলাকায়। এর আগে গতকাল গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শুরুর আগে রণক্ষেত্রে পরিণত হয় কক্সবাজার জেলা স্টেডিয়াম। শত শত দর্শক গেট ভেঙে স্টেডিয়ামে ঢুকতে নিলে বাধা দেয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এতেই বাধে সংঘর্ষ, আহত হয় অর্ধশতাধিক। ভাঙচুরে ক্ষতিগ্রস্ত হয় স্টেডিয়ামের অনেক কক্ষ। পুলিশের সাবেক ডিআইজি একেএম নাহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকালে রাজধানীর ইস্কাটন থেকে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা রয়েছে। সেই মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। এরপরেই ডিবি তাকে গ্রেফতার করল। মেহেরপুরের পুলিশ সুপার ছিলেন নাহিদুল ইসলাম। এর আগে গত 28 জুলাই নাহিদুল ইসলামকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। বলা হয়, জনস্বার্থে তাকে সরকারি চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রাণী প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। সকাল থেকে শুরু হয়েছে এই প্রাণী প্রদর্শনীর আয়োজন। প্রদর্শনীতে কয়েক প্রজাতির পাখি, কুকুর, বিড়াল ও ঘোড়া রাখা হয়েছে। আগ্রহীরা বিভিন্ন প্রাণীর চিকিৎসা, খাদ্যাভ্যাস এবং জীবনযাপন সম্পর্কে কাছ থেকে জানার সুযোগ পাচ্ছেন। আয়োজকেরা বলছেন, এমন প্রদর্শনী মানুষকে সচেতন করবে প্রাণী কল্যাণে। তবে অনেকেই চিকিৎসা ব্যবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। প্রাণীর সঠিক যত্ন ও আধুনিক চিকিৎসা সুবিধা নিশ্চিত করা জরুরি। পাশাপাশি প্রাণীর জীবনধারা ও অভ্যাস সম্পর্কে জানা তাদের প্রতি দায়িত্ববোধ গড়ে তুলতে বড় ভূমিকা রাখবে। ওদেরকে 2 বেলা খাবার দেওয়া লাগে, আর 2 বেলা হাঁটাইতে হয় ওয়াকে নিলে, আর মাঝে মধ্যে ভিটামিন কোর্স কমপ্লিট করলে ওরা সুস্থ থাকে। ইন্টারন্যাশনালি ইফ উই লুক ইনটু ইট, তাহলে দেখা যায় যে ওদের আলাদা হার্ট থেকে শুরু করে ওদের আলাদা বিভিন্ন বডি পার্টসের জন্য আলাদা দে হ্যাভ মেশিনারিজ অ্যান্ড স্পেশালিস্ট। বাট বাংলাদেশে সেটা নাই। সো ওইখান থেকে আমার মনে হয় যে আমাদের দেশে এগুলা আসলে দরকার। জাকসু নির্বাচনের ভোট গণনার খবরাখবর জানবো সহকর্মীদের কাছ থেকে। শুরুতে সিনেট ভবন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রেদওয়ান আহমেদ। রেদওয়ান, সংবাদের শুরুর অংশেই আপনার কাছে জানছিলাম, সন্ধ্যায় ফলাফল দেওয়ার যে কথা বলা হচ্ছে, সেই সময়সীমা কতটা ঠিক রাখা যাবে বলে মনে হচ্ছে, এই বিষয়ে তথ্য জানাবেন। রাব্বি, গতকাল থেকেই কিন্তু আমাদের শুধু আশাই দিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু সেই আশা কিন্তু শেষমেশ যে হতাশায় রূপ নিচ্ছে। হতাশা বলছি কেন, সাংবাদিক সহ আরও যারা এখানে নির্বাচনী দায়িত্বে আছেন সবাই কিন্তু আসলে ক্লান্ত পরিশ্রান্ত অবস্থায় কিন্তু অপেক্ষা করছেন। আমি যদি একটু দেখাতে চাই যে কালকে রাতেও কিন্তু আমাদের বলা হচ্ছিল যে রাত নাগাদ যদি সম্ভব হয় ফলাফল প্রকাশ করা, সেটিও কিন্তু তারা করবেন, কিন্তু সেটি তো সম্ভব হয়নি। তারপরেও সকাল নাগাদ বলা হয়েছে যেহেতু রাতে সম্ভব হয়নি, সকালের মধ্যে ফলাফল দেয়া হবে, সেইটিও কিন্তু সেই কথাও কিন্তু তারা রাখেননি। শেষমেশ নির্বাচন কমিশনার আসলেন, সচিব আসলেন সাড়ে 11টার দিকে আমাদের জানালেন যে বেলা দুপুর 2টা নাগাদ 2:30 নাগাদ গণনা শেষ করতে পারবেন। তবে এখনকার যে পরিস্থিতি দেখে বোঝা যাচ্ছে যে এখন পর্যন্ত যদি আমরা একটু দেখাই যে এখানে যে একটি হল অর্থাৎ তাজউদ্দিন হলের যে ব্যালট বাক্সগুলো সেগুলো কিন্তু এখন একদম ইনটেক অবস্থায় আছে, সেগুলো খোলাও হয়নি। সুতরাং বলা যায় যে এখন যেহেতু প্রায় 1:30টার বেশি বেজে গেছে, সেই বাক্সগুলো যদি এখনও খোলা হয়নি তাহলে 2:30টার মধ্যে আসলে কিভাবে সেই বাক্সগুলো খুলে আধা ঘন্টার মধ্যে আসলে এই নির্বাচন এই ব্যালট বাক্সগুলো গণনা সম্ভব, সেটা আসলে আমাদের বোধগম্য হচ্ছে না। এবং সেই যে তারা আশ্বাস দিয়েছিলেন দুপুর 2:30টার মধ্যে, আমার মনে হয় সেই আশ্বাসও তারা রাখতে পারবেন না। তাই বলা যায় যে সন্ধ্যা নাগাদ যে চূড়ান্ত ফলাফল দেওয়ার যে কথা বারবার তারা বলছেন,
বলছেন নির্বাচন কমিশনার এমনভাবে বলেছেন যে তিনি আশা করছেন, সেই আশা যে আমরা যে আশাহত হব না তেমন কিন্তু আসলে খুবই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তাই বলা যায় যে এখন পর্যন্ত কিন্তু শঙ্কা রয়ে গেছে এই নির্বাচন নিয়ে। জাকসু নির্বাচনের যে ফলাফল সেটি যে আসলে আজকে কখন নাগাদ নির্বাচন কমিশন সেই ফলাফল উপস্থাপন করতে পারবেন সেটি নিয়ে যেমন শঙ্কা রয়েছে নির্বাচন কমিশনারের মধ্যে, সেটি নিয়ে শঙ্কা রয়েছে এখানকার শিক্ষার্থীদের মধ্যে, সেই শঙ্কার বাইরেও নয় সাংবাদিকরা। অনেকেই অপেক্ষা করছেন সেই চূড়ান্ত ফলাফলের জন্য এবং সবাই আশা করছেন যেন শেষমেশ যেন আজকে সন্ধ্যার মধ্যে যে সময়সীমা দেওয়া হয়েছে এই সময়সীমার মধ্যেই চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে। রেদওয়ান, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিনেট ভবনের ভেতরের খবরাখবর জানছিলাম, সিনেট ভবনের বাইরের খবরাখবর জানতে চাই। সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তাজনুর ইসলাম। তাজনুর, এর আগের ঘন্টায় আপনি জানাচ্ছিলেন সার্বিক পরিস্থিতির খুব একটা পরিবর্তন হয়নি, ফলাফলের জন্য তো দীর্ঘ অপেক্ষা করতে হচ্ছে প্রার্থী সহ শিক্ষার্থীদের সবারই। ক্যাম্পাসের এখনকার সার্বিক পরিস্থিতি একটু জানাবেন আমাদের। না দেখুন, শিক্ষার্থী এবং প্রার্থী যারা মানে ভোটার এবং প্রার্থী তাদের আসলে খুব যে ভিড় জমেছে কিংবা সিনেট ভবন তারা যে আসছেন ব্যাপারটি সেরকম নয়, বরং আমি কিছুক্ষণ আগে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের এজিএস নারী প্রার্থী যিনি তার সঙ্গে কথা বলছিলাম। তিনি আসলে ঠিক সিনেট ভবনের সামনে আমাদের সঙ্গে কথা বলছিলেন। যে বিষয়টি তিনি বলছিলেন যে তারা ভেতর থেকে খবর পাচ্ছেন যে তাদের প্যানেলের জয়ের ব্যাপারে এক ধরনের ইতিবাচক সাড়া তারা পাচ্ছেন, অর্থাৎ ভেতরে যারা ভোট গণনা করছেন হয়তো কোনো মাধ্যমে তারা জানতে পেরেছেন যে সবগুলো হলেই তারা আসলে এগিয়ে রয়েছেন। সেই অর্থে তাদের পুরো প্যানেলটিকে আমরা দেখেছি যে সিনেট ভবনের জাকসু নির্বাচন কমিশন কার্যালয়ের ভেতর একটি জায়গা রয়েছে, সেখানে তারা সবাই মিলে একসঙ্গে অপেক্ষা করছেন। তারা যেটি বলছেন যে গণনায় বেশ খানিকটা সময় লেগে গেছে, কিন্তু তারা জয়ের একটু আভাস পাচ্ছেন বলেই এক ধরনের উন্মাদনা কিংবা এক ধরনের উচ্ছ্বাস নিয়েই তারা অপেক্ষা করছেন এবং এই অপেক্ষা শেষে তারা একটা ভালো খবর পাবেন সেই প্রত্যাশার কথা তারা জানিয়েছেন। একই সঙ্গে আমার আরেকজন মানুষের সঙ্গে কথা হয়েছেন, আরেকজন ব্যক্তির সঙ্গে কথা হয়েছে, তিনি এই বিশ্ববিদ্যালয়ের প্রভিসি শিক্ষা, তার সঙ্গে কথা বলছিলাম। তিনিও কিছুক্ষণ আগে ভোট গণনার সার্বিক কার্যক্রম পরিদর্শন নিয়ে এসেছেন এবং যেটি তিনি জানালেন যে ভোট গণনা একেবারেই শেষ পর্যায়ে এবং যদি 2টা থেকে 3টার মধ্যে, অর্থাৎ 2টা তো প্রায় বাঁচতে গেল, তিনি বলছিলেন যে যদি 3টের মধ্যে ভোট গণনা কার্যক্রম শেষ হয়ে যায় তবে সেক্ষেত্রে 7টার আগেই যেন ফলাফল ঘোষণা করে দেওয়া যায়, অর্থাৎ যত দ্রুত সম্ভব ফল ঘোষণা করা যায় সেই প্রচেষ্টা জাকসু নির্বাচন কমিশনের কর্মকর্তা যারা তারা চালিয়ে যাচ্ছেন। সেটি বলছিলেন উপাচার্য শিক্ষা ডক্টর মাহফুজুর রহমান, তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় জানাচ্ছিলেন। সব মিলিয়ে অপেক্ষার জায়গাটি এমনই এবং বাইরের যে সার্বিক প্রস্তুতি, এখন মূলত দুপুরের খাবার সময় অর্থাৎ লাঞ্চ ব্রেকের সময় হয়েছে, সবাই সেই রকম প্রস্তুতি নিচ্ছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ অন্যান্য যারা গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছেন তারা আসলে সেই প্রস্তুতি নিচ্ছেন এবং ভেতর থেকে যখনই কিনা খবর আসে যে গণনা কার্যক্রম শেষ পর্যায়ে কিংবা শেষ হচ্ছে, কখন নাগাদ ফলাফল ঘোষণা করা হতে পারে, সেই সময়টি জানা মাত্রই নিশ্চয়ই রাব্বি আপনার মাধ্যমে দর্শকদেরও আমরা জানাতে পারবো। তাজনুর, আপনাকে ধন্যবাদ। বিদেশে চলচ্চিত্র দেখার শাস্তি মৃত্যুদণ্ড এমন সাজা নির্ধারণ করা হয়েছে উত্তর কোরিয়ায়। অন্য দেশের নাটক চলচ্চিত্র দেখা কিংবা আদান প্রদানের দায়ে এরই মধ্যে সর্বোচ্চ সাজা ভোগও করতে হয়েছে অনেককে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থার এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। রিপোর্টে বলা হয়েছে আধুনিক প্রযুক্তির মাধ্যমে আরও জোরদার করা হয়েছে নজরদারি। বাকি পৃথিবী থেকে একরকম বিচ্ছিন্ন উত্তর কোরিয়া। নাগরিক জীবনের সব ক্ষেত্রে কঠোর নিয়ন্ত্রণ, বিদেশি শক্তির অধীন না হলেও স্বাধীনতা নেই বাসিন্দাদের। কিম জং উনের রাজত্বে দেশটিতে একমাত্র সরকার নিয়ন্ত্রিত টেলিভিশনই বৈধ হিসেবে স্বীকৃত। এর বাইরে অন্য কিছু দেখার সুযোগ বা অনুমতি নেই। বিদেশি নাটক সিনেমা দেখার প্রশ্নই ওঠে না। এরপরও অবশ্য লুকিয়ে চলে সিনেমা দেখা, বিশেষ করে দক্ষিণ কোরীয় নাটক চলচ্চিত্র। এবার এই অপরাধের সাজার মাত্রা সর্বোচ্চ নির্ধারণ করেছে কিম জং উন প্রশাসন। এরই মধ্যে বেশ কয়েকজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, এমনই তথ্য উঠে এসেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থার এক প্রতিবেদনে। আধুনিক প্রযুক্তির বদৌলতে নজরদারি বেড়েছে ব্যাপক মাত্রায়। এই পরিস্থিতি চলতে থাকলে সামনে আরও বেশি নিপীড়নের শিকার হবে উত্তর কোরীয়রা। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।